অলরাইট এভরিওয়ান, কেমন আছো সকলে? চলে এসেছি তোমাদের জিকের একটা নতুন ক্লাস নিয়ে। আজকের ক্লাসে কিন্তু দুর্দান্ত আমরা প্রশ্ন উত্তর প্র্যাকটিস করব এবং যার জন্য আমি সশরীরে হাজির হয়েছি। আজকের সেশনে এমন এমন প্রশ্ন উত্তর থাকছে যেগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলো শুরু করি তাহলে আমরা আজকের প্রশ্নটা। আমার নাম তোমরা নিশ্চয়ই জানো, আমার নাম আরাবুল রহমান। আমি তোমাদের TWS একাডেমি এবং দ্য ওয়ে অফ সলিউশনের জিকে জিএস এর ক্লাস করিয়ে থাকি। চলো শুরু করি তাহলে আমরা আজকের সেশনটি। আজ হচ্ছে আমাদের এই সিরিজের 53 নম্বর কিন্তু ক্লাস, যেখানে আমরা জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজের বিভিন্ন পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে কিন্তু আলোচনা করে থাকি। শুরু করছি প্রথম প্রশ্ন দিয়ে। প্রথম প্রশ্ন, আইপিএল এর ইতিহাসে সর্বাধিক রান সংগ্রাহক হলেন নিম্নের কে? আইপিএল এর ইতিহাসে সব থেকে বেশি রান কে করেছেন? প্রথম প্রশ্নটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন, তো উত্তর করে ফেলো। কি উত্তর হবে? আইপিএল এর ইতিহাসে সব থেকে বেশি রান কে করেছেন? কিং কোহলি, বিরাট কোহলি আইপিএল এর ইতিহাসে সব থেকে বেশি পরিমাণে রান করেছেন। আচ্ছা চলো তো দেখি, আইপিএল থেকে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন পড়তে পারে আমাদের পরীক্ষায়, যেমন সর্বাধিক উইকেট সংগ্রাহক কে? সর্বাধিক উইকেট সংগ্রাহককে যদি প্রশ্ন দেয়, ওকে, তো মনে রাখতে হবে আইপিএল এর ইতিহাসে সব থেকে বেশি উইকেট কে নিয়েছেন? যুজবেন্দ্র চাহাল। ঠিক আছে, যুজবেন্দ্র চাহাল হচ্ছে আইপিএল এর ইতিহাসে সব থেকে বেশি পরিমাণে উইকেট সংগ্রাহক। সর্বাধিক রান সংগ্রাহক বিরাট কোহলি। আচ্ছা বলো তো দেখি ডিয়ার স্টুডেন্টস, এখানে সব থেকে গুরুত্বপূর্ণ আরেকটা প্রশ্ন, আইপিএল এর সূচনা হয় কবে? এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য, তাই না? আইপিএল এর সূচনা হয়েছিল কবে? দারুণ একটা প্রশ্ন। কি হবে, আইপিএল এর সূচনা কবে? এই 2008 সালে সূচনা হয়েছিল আইপিএল, হ্যাঁ কি না? সো এর পরের প্রশ্ন আমরা দেখি, কে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিল? বারবার প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আমি কিন্তু উল্টো ভাবে লিখছি, মানে উল্টো লিখতে হচ্ছে আমার, একটু মানে অকওয়ার্ড লাগছে, তবে যাই হোক উত্তর করো। এটা এশিয়াটিক সোসাইটি গড়ে তোলেন কে? দারুণ একটা প্রশ্ন। চলো, এশিয়াটিক সোসাইটি এটা গবেষণা এবং এটা কিন্তু তোমার হচ্ছে বিভিন্ন বিষয় সম্পর্কে গবেষণার জন্যই বিশেষ করে কিন্তু এশিয়াটিক সোসাইটিকে গড়ে তোলা হয়েছিল। কে প্রতিষ্ঠা করেছিলেন? উইলিয়াম জোন্স, স্যার উইলিয়াম জোন্স প্রতিষ্ঠাতা ছিলেন এশিয়াটিক সোসাইটি। এটা কোথায় প্রতিষ্ঠা হয় যদি স্থানের নাম জিজ্ঞাসা করা হয়, মনে রাখবে এটা কলকাতাতে। কলকাতাতে স্থাপিত হয়েছিল। আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে এটা কবে স্থাপিত হয়? বলো তো দেখি ডিয়ার স্টুডেন্টস, কবে স্থাপিত হয়েছিল এটা? এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল? দ্রুত উত্তর করতে হবে আমাদের। 1700 সালে চলে যাব, 1784 সালে স্থাপিত হয়েছিল এশিয়াটিক সোসাইটি কলকাতার বুকে। উইলিয়াম জোন্স ছিলেন এটার প্রতিষ্ঠাতা, মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। চলো, নিম্নলিখিত কোন ধরনের দূষণের কারণে ডায়রিয়া রোগ হয়? 3 নম্বর প্রশ্নতে আমরা চলে এসেছি। যারা ক্লাসে যুক্ত হচ্ছে তাদের সকলকে বলবো ক্লাসে কিন্তু লাইক করতে ভুলবে না এবং ক্লাসটি বেশি বেশি করে শেয়ার করো। চলো, নিম্নলিখিতর মধ্যে কোন ধরনের দূষণের কারণে ডায়রিয়া রোগ হয়? ডায়রিয়াটা হচ্ছে একটা বিশেষ জিনিসের পলিউশনের কারণে হয়ে থাকে। তো কোনটি দূষণের কারণে বা কিসের পলিউশনের কারণে হয়? অ্যান্সার হচ্ছে এখানে জল দূষণের কারণে কিন্তু আমরা দেখেছি ডায়রিয়া রোগটা হয়ে থাকে। আচ্ছা, ডায়রিয়া রোগ শুধু নয়, আরো একটা রোগ যেমন কলেরা রোগ, কলেরা, ডায়রিয়া, এগুলো হচ্ছে জলবাহিত রোগ। জলবাহিত রোগ, ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে। ডায়রিয়া কি ধরনের রোগ? জলবাহিত রোগ, জলের দ্বারা ছড়িয়ে থাকে এই রোগটা। আচ্ছা, এই রোগের জীবাণুর নাম কি? মনে রাখতে হবে এর জীবাণু কি? এর জীবাণুটা হচ্ছে ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া নাকি ভাইরাস? কি ডায়রিয়ার যে তোমার হচ্ছে মানে কজ বা ডায়রিয়ার জন্য দায়ী কি আসলে? মনে রাখতে হবে ব্যাকটেরিয়ার জন্য কিন্তু এটা হয়ে থাকে। ওকে, ব্যাকটেরিয়ার জন্য কিন্তু হয়ে থাকে এই রোগটা। এটা একটা ব্যাকটেরিয়া গঠিত রোগ ডায়রিয়া। এরপরে হচ্ছে ফেমা, FEMA কি? এটা একটা আইন, ঠিক আছে। FEMA হচ্ছে একটা অ্যাক্ট। কি ধরনের অ্যাক্ট? ফার্স্ট এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট, ফরেন এক্সচেঞ্জ ম্যানিপুলেশন অ্যাক্ট, ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট নাকি ফরেন এভলিউশন ম্যানেজমেন্ট অ্যাক্ট? কি হচ্ছে ফেমা, FEMA এর সম্পূর্ণ অর্থ? বা ফেমা বলতে এখানে কি বোঝানো হচ্ছে? কি বোঝানো হচ্ছে?
ফেমা মানে হচ্ছে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট। আচ্ছা, এই একটা পাস হয় কবে জানো? এই আইনটা পাস হয় কবে? ফেমা এটা 1999 সালে ভারতে পাস হয়েছিল, ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট। ওকে, আচ্ছা, নিচের কোন অক্সাইড পানিতে দ্রবণীয়? পানিতে দ্রবণীয় কোন অক্সাইডটা? FCaO, তারপরে FeO, তারপরে হচ্ছে ZnO, অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড। FeO মিন্স হচ্ছে আয়রন অক্সাইড, আর ZnO মানে হচ্ছে জিঙ্ক অক্সাইড। তো এর মধ্যে কোনটি পানিতে দ্রবণীয়? উপরের কোনোটিই নয়, নাকি উপরের তিনটের মধ্যে যে কোনো একটা উত্তর তোমাকে বেছে নিতে হবে। পানিতে দ্রবণীয় যেটা, সেটা হচ্ছে CaO, এটা পানিতে দ্রবণীয়, তাই না? CaO মানে কি? এটাকে আমরা কি বলে থাকি? এটাকে চুন বলে থাকি না? এটা হচ্ছে কলি চুন না? এটাকে কি বলা হয়? কলি চুন বলা হয় না? CaO বা ক্যালসিয়াম অক্সাইডকে কি বলা হয়? কলি চুন বলা হয়। এবং এটার আরো একটা নাম আছে, এটাকে আমরা কুইক লাইমও বলে থাকি। কুইক লাইমও বলা হয়ে থাকে কিন্তু CaO কে। এর অপর নাম কি? কুইক লাইম অথবা কলিচুন, এবং সম্পূর্ণ নাম বলতে গেলে ক্যালসিয়াম অক্সাইড। এটা পানিতে দ্রবণীয়। দ্য ইনহেরিটেন্স অফ লস উপন্যাসটির লেখিকা কে? দ্য ইনহেরিটেন্স অফ লস এই উপন্যাসটি কে লিখেছিলেন? এই উপন্যাসটা হচ্ছে বুকার পুরস্কার জয়ী, বুকার পুরস্কার জয়ী গ্রন্থ। এটা একটু মনে রাখতে হবে। এই উপন্যাসটি কি? এই উপন্যাস ইনহেরিটেন্স অফ লস, দ্য ইনহেরিটেন্স অফ লস, এই উপন্যাসটি ম্যান বুকার পুরস্কার, বা যেটা সাহিত্য ক্ষেত্রে প্রদান করা হয়ে থাকে বুকার পুরস্কার, সেটা জিতেছিল। কবে জিতেছিল ডিয়ার স্টুডেন্টস? দ্রুত উত্তর করতে হবে আমাদের। এটা জিতেছিল 2006 সালে, 2006 সালে। এবং এই উপন্যাসটির লেখককে? অ্যান্সার হচ্ছে কিরণ দেশাই। ইনি লিখেছেন দ্য ইনহেরিটেন্স অফ লস, এটা একটু মনে রাখবে। তারপরে গীতাঞ্জলি স্ত্রী, এনার একটা গ্রন্থ আছে, ঠিক আছে, টম অফ স্যান্ড বলে, টম অফ স্যান্ড বলে একটা উপন্যাস তিনি লিখেছিলেন, যার জন্য কিন্তু তিনি বুকার পুরস্কার পেয়েছিলেন। এটাও একটু মনে রাখবে, টম অফ স্যান্ডের জন্য তিনি বুকার পুরস্কার পান। আচ্ছা, অরুন্ধতী রায় তার দ্য গড অফ স্মল থিংস, দ্য গড অফ স্মল থিংস এর জন্য প্রথম ভারতীয় হিসাবে 1997 পেয়েছিলেন বুকার পুরস্কার। মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট অ্যাক্ট কোন সালে পাস হয়? এটাও একটা আইন, বা এটাকে MSME অ্যাক্ট বলা হয়ে থাকে, ঠিক আছে, MSME অ্যাক্ট বলা হয়, ঠিক আছে। MSME অ্যাক্ট বা মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট অ্যাক্ট কোন সালে ভারতে পাস হয়েছিল? দ্রুত উত্তর হবে কি? মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট অ্যাক্ট পাস হয় 2006 সালে, ঠিক আছে, 2006 সালে। কোনটিতে শর্করা সর্বাধিক থাকে? শর্করা মানে হচ্ছে কার্বোহাইড্রেট, ঠিক আছে, কার্বোহাইড্রেট সব থেকে বেশি পরিমাণে কোনটিতে থাকে? অ্যান্সার কি হচ্ছে এখানে? দ্রুত করো। কার্বোহাইড্রেট বা শর্করা গম, ভুট্টা, আপেল এবং কলার মধ্যে কোনটিতে সব থেকে বেশি পরিমাণে থাকে? অ্যান্সার হবে এখানে কলাতে কিন্তু সব থেকে বেশি পরিমাণে শর্করা থাকে, এবং প্রচুর পরিমাণে এনার্জি থাকে এটার মধ্যে কিন্তু। ওকে, প্রচুর পরিমাণে ক্যালোরি দিয়ে থাকে। কলা প্রচুর পরিমাণে ক্যালোরি প্রদান করে। এই কারণে কেউ যদি ওয়েট গেইন করতে চায়, আমি একটা জিনিস বলে দিচ্ছি, যারা থিন অনেক হালকা, তাদের ওয়েট গেইন করার একটা মাস্টার তোমার হচ্ছে হিসাবে কাজ করবে, সেটা হচ্ছে কলা। কলা খাবে, কলা খেলে কিন্তু ওয়েট গেইন করা যায়। ওকে, আচ্ছা, কে কাকে যুক্তি দিচ্ছে? আমি নিজেই অনেক হালকা। যাই হোক, এরপরে দেখি কোন বৌদ্ধ সম্মেলনে বৌদ্ধ ধর্ম দুটি ভাগে বিভাজন হয়? বৌদ্ধ ধর্ম কোন বৌদ্ধ সম্মেলনে? বৌদ্ধদের আমরা প্রধানত 4টি সম্মেলনের কথা জানতে পারি। প্রথম সম্মেলন যেটা তোমার রাজগৃহ বা গ্রীবরজে হয়েছিল, দ্বিতীয় সম্মেলন যেটা পাটলিপুত্রে হয়েছিল, এবং আরেকটা হচ্ছে তৃতীয় সম্মেলন, মাফ করবে, দ্বিতীয় সম্মেলন বৈশালীতে হয়েছিল, এবং তৃতীয় সম্মেলন পাটলিপুত্রে হয়েছিল, আর চতুর্থ সম্মেলন যেটা হয়েছিল কাশ্মীরে। ওকে, তো এর মধ্যে কোন সম্মেলনে
বৌদ্ধ ধর্ম দুটি ভাগে ভাগ হয়। বৌদ্ধ ধর্মের দুটি ভাগ ছিল, একটা হচ্ছে হিনযান, আর একটা হচ্ছে মহাযান। ওকে, হিনযান মহাযান দুটি ভাগ হচ্ছে কিসের? বৌদ্ধ ধর্মের ভাগ। আচ্ছা, জৈন ধর্মের একটা ভাগ আছে, জৈন ধর্মেরও দুটি ভাগ আছে, জানো জৈন ধর্মেরও কিন্তু দুটি ভাগ আছে। কি কি ভাগ? একটা হচ্ছে শ্বেতাম্বর, আর একটা হচ্ছে দিগম্বর। শ্বেতাম্বর দিগম্বর হচ্ছে জৈন ধর্মের ভাগ, আর হিনযান মহাযান বৌদ্ধ ধর্মের ভাগ। তো এর মধ্যে হিনযান মহাযান বা বৌদ্ধ ধর্মের দুটি ভাগ কবে হয়েছিল? অ্যান্সার হচ্ছে চতুর্থ মহাসম্মেলনে, যেটা হয়েছিল কনিষ্কের সময়। কনিষ্কর সময় কাশ্মীরে বসুমিত্রের সভাপতিত্বে আয়োজিত হয়। গুড, এটা একটু জেনে রাখবে। কনিষ্কের সময়ে বসুমিত্রের সভাপতিত্বে কাশ্মীরে আয়োজিত হয়েছিল চতুর্থ বৌদ্ধ সম্মেলন। মোস্ট ইম্পর্টেন্ট এটা। এরপরে কোন বস্তুর কার্য করার সামর্থ্যকে তার ড্যাশ বলা হয়। কোন বস্তুর কার্য করার সামর্থ্যকে তার কি বলা হয়ে থাকে? 10 নম্বর প্রশ্ন। কোন বস্তুর কার্য করার সামর্থ্যকে আমরা বলবো তার শক্তি। অপশন সি ইজ রাইট অ্যান্সার। যারা ক্লাসটি দেখছো আরো একবার বলছি, ক্লাসটি কিন্তু শেয়ার করো এবং একটা করে লাইক করো। নেক্সট প্রশ্ন, সাইমন কমিশন গঠন করা হয়েছিল কোন সালে? এটা আজকে তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকবে, বাড়ির কাজ দেওয়া থাকবে। যারা ক্লাসটি দেখছো এবং লাইভে যুক্ত হয়েছো, রেকর্ডেড দেখছো, সকলকে বলবো কমেন্ট বক্সে কিন্তু এটার উত্তর জানিয়ে যাও এবং ক্লাসটি কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলবে না, এক্ষুনি লিখে ফেলো। নেক্সট প্রশ্ন, ভিক্ষুক নাগসেন কর্তৃক বৌদ্ধ ধর্মে রূপান্তরিত হয়েছিলেন অশোক, কনিষ্ক, ধর্মপাল নাকি মিনিন্দার? এর মধ্যে কে একজন বৌদ্ধ ভিক্ষুক নাগসেন তার দ্বারা বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছিলেন বা বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন? ওকে, বা নাগসেন কাকে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেছিলেন? অ্যান্সার কি হবে এখানে? ভিক্ষুক নাগসেন কর্তৃক বৌদ্ধ ধর্মে রূপান্তরিত হয়েছিলেন একজন, যার নাম হচ্ছে মিনিন্দার। মিনিন্দার কে ছিলেন বলো তো দেখি? মিনিন্দারা কে ছিলেন? মিনিন্দার কে ছিলেন? ইনি ছিলেন প্রসিদ্ধতম, সব থেকে সর্বপ্রসিদ্ধ মানে সব থেকে উল্লেখযোগ্য একজন ইন্দো গ্রিক শাসক। তিনি কিন্তু ছিলেন, এটা একটু জেনে রাখবে। প্রসিদ্ধতম ইন্দো গ্রিক শাসক ছিলেন মিনিন্দারা। ওকে, আচ্ছা, তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন নাগসেন দ্বারা। আরেকটা জিনিস মনে রাখবে, এই নাগসেন, এখানে আমি লিখে দিই, নাগসেন ও মিনিন্দারার নাগসেন ও ইন্দো গ্রিক শাসক মিনিন্দারার কথোপকথন সংকলনকে বলা হয় কি জানো? এটাকে বলা হয় মিলিন্দ পঞ্চহ। ঠিক আছে, এটাকে কি বলা হয়? মিলিন্দ পঞ্চহ বলা হয়ে থাকে নাগসেন এবং মিনিন্দারার কথোপকথনের সংকলনকে। কোন রাজ্যে মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সংকল্প উদ্যোগ চালু হয়েছে? কোন রাজ্যে সংকল্প উদ্যোগ চালু করা হয়েছে মাদক পাচারকে রুখতে? হিমাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ, উত্তরপ্রদেশ আর উত্তরাখণ্ড। তো আমরা এখানে উত্তর কি করব? দ্রুত করো। এখানে উত্তর কি হচ্ছে? কোন রাজ্যে মাদক পাচারকে রুখতে চালু করা হয়েছে? এখানে সংকল্প উদ্যোগ। অ্যান্সার হচ্ছে হিমাচল প্রদেশ। ওকে, হিমাচল প্রদেশ। যে খনিজ পদার্থের চুম্বকত্ব আছে তার নাম কি? হিমাটাইট, ম্যাগনেটাইট, বক্সাইট, গিপসাইট। যেটির
চুম্বকত্ব থাকে সেটাকে আমরা কি বলে থাকি? অলরাইট, উত্তর করো সকলে। যেটির চুম্বকত্ব আছে সেটাকে আমরা কি বলবো? একদমই চুম্বককে কি বলা হয়? ম্যাগনেট বলা হয় না? তো ম্যাগনেটাইট এটা হচ্ছে রাইট অ্যান্সার, অপশন বি, একদমই সহজ। আচ্ছা, ভারতীয় সংবিধানের কোন ধারায় গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থা কার্যকরী করার ইচ্ছা প্রকাশ করা হয়েছে? লিখে ফেলো, এটা মোস্ট ইম্পর্টেন্ট আরো একটা কিন্তু প্রশ্ন, খুবই খুবই ইম্পর্টেন্ট এবং ভেরি ভেরি কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হচ্ছে এখানে এটা। তো করো, এটার উত্তর করো। এখানে কোথায় গ্রাম পঞ্চায়েত গঠনের ইচ্ছা প্রকাশ করা হয়েছে? কোন ধারায় প্রকাশ করা হয়েছে? গ্রাম পঞ্চায়েত ইচ্ছা বা গ্রাম পঞ্চায়েত গঠনের ইচ্ছা প্রকাশ করা হয়েছে কোথায় জানো? আমাদের ভারতের পার্ট 4-এর মধ্যে ডিপিএসপির মধ্যে আসে এটা, তাই না? পার্ট 4 হচ্ছে কি ডিপিএসপি, সেই ডিপিএসপির ভিতরে আছে কি? ডিপিএসপির ভিতরে আছে গ্রাম পঞ্চায়েত গঠনের বিধানটা। কত ধারায়? 40 নম্বর ধারায় এটা আছে। পার্ট 4টা কোন থেকে কোন ধারার মধ্যে আছে? 36 থেকে 51 ধারার মধ্যে আছে না পার্ট 4? 36 থেকে 51 ধারা হচ্ছে পার্ট 4। ওকে, তো এখানে 40 নম্বর ধারা রাইট অ্যান্সার আমরা করব। অলরাইট, চলো এর পরের প্রশ্ন আমরা দেখি। ভাইকম সত্যাগ্রহ কবে শুরু হয়? ভাইকম সত্যাগ্রহ এটা একটা হচ্ছে বর্ণ বৈষম্য বিরুদ্ধে, বর্ণ বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন বা সত্যাগ্রহ। ওকে, ভাইকম আন্দোলন বা ভাইকম সত্যাগ্রহ কিসের বিরুদ্ধে ছিল? বর্ণ বৈষম্যের বিরুদ্ধে একটা আন্দোলন ছিল। ভাইকম সত্যাগ্রহ এটা কেরালাতে হয়েছিল, কেরালায় সংঘটিত হয়। অলরাইট, এটা একটু জেনে রাখবে, কোথায় সংঘটিত হয়েছিল? এটা কেরালায়। হ্যাঁ, এটা কবে হয়েছিল? 1924 থেকে 1925 সালের মধ্যে কিন্তু হয়েছিল ভাইকম সত্যাগ্রহ। অলরাইট, আচ্ছা, এখানে অনেক স্থানীয় নেতারা নেতৃত্ব দিয়েছিলেন, তার সঙ্গে মহাত্মা গান্ধীও কিন্তু অংশ নিয়েছিলেন। মহাত্মা গান্ধী এই আন্দোলনে অংশ নেন, এটাও একটু জেনে রাখো। মহাত্মা গান্ধীও কিন্তু ভাইকম সত্যাগ্রহে অংশ নিয়েছিল। এখানে দেখো কেরালায় ওখানে উচ্চ বর্ণের যারা ছিল তারা নিম্ন বর্ণদের মন্দিরে প্রবেশে বাধা দিত, তার বিপক্ষে বা তার বিরুদ্ধে গিয়েই কিন্তু এই সত্যাগ্রহ বা এই আন্দোলনটা শুরু হয়েছিল, ভাইকম সত্যাগ্রহ। অলরাইট, এরপরে হচ্ছে আমাদের একটু অ্যানাউন্সমেন্ট। টিডব্লিউএস একাডেমিতে বর্তমানে কি কি ব্যাচ চলছে তোমরা যদি না জানো ভালো করে দেখে নাও। টিডব্লিউএস একাডেমিতে কম্বাইন্ড ফাউন্ডেশন থেকে শুরু করে রেল, এসএসসি এবং এএনএম, জিএনএম ও টেটের মতো পরীক্ষার জন্য কিন্তু প্রিপারেশন দেওয়া হয়। ফুললি একদমই বেসিক থেকে তোমরা এখানে ক্লাস পাবে। অভিজ্ঞ শিক্ষকরা তোমাদের সোম থেকে শনি রুটিন ওয়াইজ একদমই ক্লাস করাবেন। যারা ভর্তি হতে ইচ্ছুক টিডব্লিউএস একাডেমিতে, ফাউন্ডেশন করতে ইচ্ছুক, অবশ্যই ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হও। তোমার বেসিক ক্লিয়ার হতে বাধ্য এখান থেকে। যদি তোমার পরীক্ষা দিতে মানে একদমই সিরিয়াস হও তাহলে চলে আসো ব্যাচে, এখান থেকে পড়াশোনা আমরা কন্টিনিউ করব। এবং তার সঙ্গে আরেকটা জিনিস, যারা প্র্যাকটিস ব্যাচে যুক্ত হতে চাও, বিভিন্ন প্র্যাকটিস ব্যাচ আছে আমাদের, ডব্লিউপি থেকে রেলওয়ে এবং ফাউন্ডেশন 2.0 রেকর্ডেড ব্যাচও তোমরা পাবে। যদি রেকর্ডেড ব্যাচেও ভর্তি হতে চাও অবশ্যই কিন্তু হতে পারো। চলো, আমি তোমাদের সকলকে রিকমেন্ড করবো টিডব্লিউএস একাডেমি অ্যাপ, এর লিঙ্ক ডেসক্রিপশনে আছে। আর যদি ডাউনলোড না করে থাকে ডাউনলোড করে নাও। এখানে কিন্তু তোমরা ফ্রি মক টেস্টও দিতে পারবে, মাঝে মধ্যে এখানে ফ্রি মক টেস্ট, ফ্রি ক্লাস ইত্যাদি প্রোভাইড করা হয়, বিভিন্ন ফিচার্স পাবে। তো টিডব্লিউএস একাডেমি অ্যাপ, সরকারি চাকরি মানেই ফোনে থাকা চাই টিডব্লিউএস একাডেমি অ্যাপ ডাউনলোড করো এবং সেখান থেকে কিন্তু ক্লাস করার সুযোগ পাও আমাদের কাছ থেকে। ওকে, চলো পরের প্রশ্ন। নিচের কোনটি ঠান্ডা রক্তের প্রাণীর উদাহরণ? কোনটির রক্ত ঠান্ডা, কোনটি ঠান্ডা রক্তের প্রাণী হিসাবে পরিচিত? কোনটিকে আমরা বলে থাকি ঠান্ডা রক্তের প্রাণী? কচ্ছপ এবং সাপের নাম দেওয়া আছে এখানে, কচ্ছপ ও সাপ। তো এর মধ্যে 1 এবং 2 উভয়েই ঠান্ডা রক্ত, নাকি 1 বা 2 দুটোই নয়, আরেকটা শুধু আমি নয়, আমি ঠান্ডা রক্তের নয়। ঠিক আছে, এখানে শুধু 1 অর্থাৎ শুধু কচ্ছপ
নাকি শুধু সাপ অর্থাৎ শুধুমাত্র 2? এর ভিতরে কোনটি সঠিক উত্তর হবে? এখানে আমি হয়ে গেছে কেন ছোট? এটা রোমান সংখ্যায় রোমান সংখ্যায় এটাকে আমরা 1 বোঝাই, কিন্তু এটা যখন ট্রান্সলেট করেছি আমি, ট্রান্সলেট করার সময় কি হয়েছে, ও ভেবে নিয়েছে এটা আমিকে বোঝাচ্ছে। যাই হোক, আমি মানে সবকটাকে আমি করে দেওয়া উচিত ছিল, কিন্তু একটাকে কেন করেছে জানি না। সেখানে দেখো ঠান্ডা রক্তের প্রাণীর উদাহরণ কোনটি? এখানে 1 এবং 2 উভয়ই ঠান্ডা রক্ত, অর্থাৎ কচ্ছপ, ব্যাঙ এরা ঠান্ডা রক্তের প্রাণীর মধ্যে কিন্তু এসে থাকে। অলরাইট, এরপরে দেখি আমরা যাব বাবা কি উল্টা। আচ্ছা, নিচের কোন দেশটি বিমস্টেক BIMSTEC বিমস্টেকের সদস্য নয়? বিমস্টেকের পুরো কথা কি? বে অফ বেঙ্গল ফর মাল্টি সেক্টরাল অ্যান্ড টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। বিমস্টেকের ফুল ফর্ম কি? বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। ওকে, বিমস্টেকের ফুল ফর্ম। বিমস্টেক এর মেম্বার কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া, ভুটান, বাংলাদেশ, মায়ানমার, থাইল্যান্ড এবং নেপাল ও শ্রীলঙ্কা। ঠিক আছে, নেপাল ও শ্রীলঙ্কা। তো এখানে একটা জিনিস দেখো ডিয়ার স্টুডেন্টস, নেপাল ভুটান বাদে বাকি সবগুলো দেশ কিন্তু বঙ্গোপসাগরের সাথে কোনো না কোনো ভাবে সীমানা শেয়ার করে থাকে। তো এখানে দেখতে হবে নেপাল ভুটান বাদে বাকিগুলো কিন্তু বঙ্গোপসাগরের ধারে পাশে অবস্থিত। এর মধ্যে মালদ্বীপ অ্যাকচুয়ালি এটা আরব সাগরে আছে, তো আরব সাগরে আছে যেহেতু এটা বিমস্টেকের সদস্য দেশ নয়। আচ্ছা, বিমস্টেক সম্পর্কে আরেকটা কথা বলি, এই বিমস্টেক এটা প্রতিষ্ঠা হয় কবে? এটা একটু জেনে রাখো, প্রতিষ্ঠা হয় কবে? মোস্ট ইম্পর্টেন্ট, কবে প্রতিষ্ঠা হয়? 1997 1997 সালে বিমস্টেক প্রতিষ্ঠা হয়েছিল। আর এটা সদর দপ্তর কোথায়? সদর দপ্তর কোথায়? যখনই কোনো এরকম সংস্থা আসবে তখন আমাদের ফার্স্ট হচ্ছে এটার মেম্বার কান্ট্রি, এই সদর দপ্তর ফার্স্ট যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে সদর দপ্তর, একদমই মাস্ট। সদর দপ্তর কোথায়? পড়তেই হবে। সংস্থা আসলেই সদর দপ্তর কিন্তু আমাদের পড়তে হবে। সদর দপ্তর কোথায়? এই সদর দপ্তর হচ্ছে ঢাকা। কোথায় আছে? ঢাকা, বাংলাদেশের। ওকে, এরপরে দেখি রাজ্যপাল কোন প্রকার অর্ডিন্যান্স জারি করলে তা কত দিনের মধ্যে আইনসভা কর্তৃক অনুমোদিত হতে হবে? রাজ্যপাল যদি অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারি করে থাকে তাহলে তা কত দিনের ভিতরে আইনসভা কর্তৃক অনুমোদিত হতে হবে? বলো। আচ্ছা, রাজ্যপাল অর্ডিন্যান্সটাকে আমরা বাংলায় বলে থাকি অধ্যাদেশ। তো ইনি বিশেষ কারণবশত ধরো অধ্যাদেশ জারি করলেন, তো তিনি অধ্যাদেশটা জারি করবেন কোন ধারা অনুসারে? মনে রাখতে হবে তিনি অধ্যাদেশ জারি করে থাকেন ধারা 213 অনুসারে। ওকে, 213 নম্বর ধারা অনুসারে কিন্তু রাজ্যপাল অধ্যাদেশ জারি করে থাকেন, এবং তিনি যে অধ্যাদেশটা জারি করেন এটা 6 সপ্তাহের ভিতরে কিন্তু আইনসভা কর্তৃক অনুমোদিত হতে হয়। 6 সপ্তাহ। আর তিনি কত নম্বর ধারা অনুসারে অধ্যাদেশ জারি করে জেনে রাখো? 213 ধারা অনুসারে। এটা একটু খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। অলরাইট, চলো এর পরেরটা আমরা দেখি। কোন টেনিস টুর্নামেন্ট বছরের শুরুতে খেলা হয়? বছরের শুরুতে কোন টেনিস টুর্নামেন্ট খেলা হয়? ইউএস ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন নাকি অস্ট্রেলিয়ান ওপেন? এইগুলো কি, এই চারটিকে একত্রে কি বলা হয়? এইগুলো হচ্ছে সবই টেনিস টুর্নামেন্ট। আর এই 4টি টেনিস টুর্নামেন্ট হচ্ছে টেনিসের সবচেয়ে মর্যাদাপূর্ণ কিন্তু টুর্নামেন্ট। এইগুলোকে একত্রে গ্র্যান্ড স্লাম বলা হয়। এইগুলোকে একত্রে কি বলা হয়? এইগুলোকে একত্রে বলা হয় গ্র্যান্ড স্লাম। গ্র্যান্ড স্লাম শব্দটা কিসের সাথে যুক্ত? লন টেনিসের সাথে যুক্ত। তো বছরের প্রথম কোন টেনিস খেলা হয়? অস্ট্রেলিয়ান ওপেন খেলা হয় বছরের প্রথমে, বছরের শুরুতে খেলা হয়ে থাকে অস্ট্রেলিয়ান ওপেন। ওকে, অস্ট্রেলিয়ান ওপেন এটা আর্টিফিশিয়াল কোর্টের উপরে খেলা হয়। আচ্ছা, অস্ট্রেলিয়ান ওপেন সম্প্রতিকালে 2-3 দিন হচ্ছে, 2 দিন হচ্ছে, যাই হোক, এই সম্প্রতিকালে 2025-এ চ্যাম্পিয়ন হয়েছে কে বলতো? এটা কিন্তু খেলা হয়ে গেছে অলরেডি, বছরের প্রথমে খেলা হয়, মানে জানুয়ারি মাসে খেলা হয় এটা। তো 2025-এ চ্যাম্পিয়ন হয়েছে কে? 2025-এ চ্যাম্পিয়ন পুরুষদের একক বিভাগে যদি বলা হয়,
পুরুষদের একক বিভাগে যিনি চ্যাম্পিয়ন হয়েছেন তিনি কে জানো? 2024-এ যিনি ছিলেন চ্যাম্পিয়ন, অর্থাৎ ইটালিয়ান টেনিস তারকা জানিক সিনার। জানিক সিনার ইনি কোন দেশের? ইতালির না? তো সেই জানিক সিনার 2025 সালেও কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। এর পরেরটা, হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন ড্যাশ কর্তৃক। কার দ্বারা হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন? হাইকোর্টের একজন করে প্রধান বিচারপতি থাকে না, আমাদের কলকাতা হাইকোর্টেও আছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নাম কি? এটা অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলবে না, অবশ্যই সকলে কমেন্ট করে জানাবে এটা। আচ্ছা, কলকাতা হাইকোর্টের ছাড়াও আমাদের ভারতের যত হাইকোর্ট আছে তাদের বিচারপতিদের, প্রধান বিচারপতিদের নিযুক্ত করেন কে? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি তাদেরকে নিযুক্ত করেন। এর পরেরটা, ভারতের জোয়ার ভাটা শক্তি উৎপাদনের জন্য কোথায় বেশি অনুকূল পরিবেশ পাওয়া যায়? কোথায় সব থেকে বেশি অনুকূল পরিবেশ আমরা পেয়ে থাকি জোয়ার ভাটা শক্তি উৎপাদনের জন্য? জোয়ার ভাটা শক্তি হচ্ছে একটা, আমরা বলতে পারি ফসিল ফিউল বা তোমার হচ্ছে যেগুলো পেট্রোলিয়াম জাতীয় দ্রব্য, পেট্রোলিয়াম জাতীয় জ্বালানি, জীবাশ্ম জ্বালানি যাতে কম ব্যবহার করা হয় পৃথিবীতে দূষণ মাত্রা কমানোর জন্য, অথবা সেগুলো ব্যবহার করলে তো কমে যাবে ফসিল ফিউল, সেই কারণে একটা আলাদা দিকে মানে যেগুলো ফুরোবে না, যেমন জোয়ার ভাটা শক্তি অথবা তোমার হচ্ছে বায়ু শক্তি, সৌর শক্তি ইত্যাদির দিকে কিন্তু পৃথিবী ধীরে ধীরে শিফট হচ্ছে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায় জোয়ার ভাটা শক্তি। এটা একটা অপ্রচলিত শক্তি। এটা কিসের মধ্যে পড়ে? অপ্রচলিত শক্তির মধ্যে কিন্তু পড়ে থাকে। আচ্ছা, এটা আমরা দেখতে পাই খাম্বাত উপসাগর অঞ্চলে, কিন্তু দেখতে পাই খাম্বাত উপসাগর অঞ্চলে। আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠা করেছিলেন কে? আজাদ হিন্দ ফৌজ এটা কবে স্থাপিত হয়? বলে ফেলো। আজাদ হিন্দ ফৌজ কবে স্থাপিত হয়েছিল? ভেরি ইম্পর্টেন্ট। আজাদ হিন্দ ফৌজ স্থাপিত হয়েছিল কবে? এটা স্থাপিত হয় 1943, 1943 সালে স্থাপিত হয়েছিল আজাদ হিন্দ ফৌজ। কোথায় স্থাপিত হয়? সিঙ্গাপুরে। সিঙ্গাপুরে স্থাপিত হয়েছিল। জেনে রাখতে হবে আজাদ হিন্দ ফৌজ কোথায় স্থাপিত হয়েছিল। ডব্লিউবিসিএস পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারে বা বিগত বছরের পরীক্ষায় কিন্তু প্রশ্ন এসেছিল এখান থেকে। ওকে, সো এখানে প্রতিষ্ঠাতা কে ছিলেন? সুভাষচন্দ্র বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু। আত্মকথা কার আত্মজীবনীর নাম? আত্মকথা কার আত্মজীবনী? এপিজে আব্দুল কালাম, উইংস অফ ফায়ার এটা হচ্ছে এপিজে আব্দুল কালামের আত্মজীবনীর নাম। ঠিক আছে, এপিজে আব্দুল কালামের আত্মজীবনী উইংস অফ ফায়ার। ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি, তার আত্মজীবনীর নাম হচ্ছে আত্মকথা। জওহরলাল নেহরুর একটা আত্মজীবনী আছে যেটা হচ্ছে অ্যান অটোবায়োগ্রাফি। এটা হচ্ছে মহাত্মা গান্ধীর আত্মজীবনীর নাম। ঠিক আছে, আচ্ছা মাফ করবে, এটা জওহরলাল নেহরুর আত্মজীবনীর নাম হচ্ছে অ্যান অটোবায়োগ্রাফি। মহাত্মা গান্ধীর আত্মজীবনীর নাম কি? মহাত্মা গান্ধীর যদি আত্মজীবনীর নাম জিজ্ঞাসা করা হয় আমরা কি বলবো? মাই experiments with truth। ঠিক আছে, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এটা হচ্ছে কার আত্মজীবনী? কার আত্মজীবনী? অ্যান্সার হচ্ছে মহাত্মা গান্ধীর আত্মজীবনী। এরপরে দেখো, ড্যাশ দ্বারা লোকসভার স্পিকার নির্বাচিত হয়। কার দ্বারা লোকসভার স্পিকারকে নির্বাচিত করা হয়? লোকসভার স্পিকার তিনি ব্যক্তি কার দ্বারা নির্বাচিত হয়ে থাকেন? ফটাফট উত্তর বলো। তিনি নির্বাচিত হন লোকসভার সদস্যদের দ্বারা। লোকসভার স্পিকার কার দ্বারা নির্বাচিত হন? লোকসভার সদস্য। লোকসভার বর্তমান স্পিকার কে? ওম বিড়লা। ওম বিড়লা ইনি হচ্ছেন 18তম লোকসভার, বর্তমানে যে লোকসভাটা সেটা কত? 18তম লোকসভা। তো 18তম লোকসভার স্পিকার হয়েছেন তিনি। 17তম লোকসভারও স্পিকার ছিলেন, অর্থাৎ আগে যে লোকসভা ছিল সেটারও স্পিকার কে ছিলেন? ওম বিড়লা। আচ্ছা বলো তো দেখি, আমাদের ভারতের প্রথম লোকসভার স্পিকার কে ছিলেন? প্রথম
লোকসভার স্পিকার কে ছিলেন? প্রথম যিনি লোকসভার স্পিকার পদে ছিলেন তিনি কে জানো? তিনি হচ্ছেন জি ভি মভলঙ্কর। ওকে, জি ভি মভলঙ্কর ইনি হচ্ছেন লোকসভার প্রথম কিন্তু স্পিকার ছিলেন। চলো আর একটা প্রশ্ন আছে, যেটা হচ্ছে ভারতের কোন উদ্দেশ্যে জল সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? কিসের উদ্দেশ্যে জল সব থেকে বেশি পরিমাণে ব্যবহৃত হয়? এর মধ্যে কোনটির জন্য? শিল্প, সেচ, জলবিদ্যুৎ উৎপাদনের জন্য, নাকি বন্যা নিয়ন্ত্রণের জন্য? কিসের জন্য সব থেকে বেশি পরিমাণে জলের ব্যবহার করা হয়? অ্যান্সার হচ্ছে এখানে সেচের জন্য। ঠিক আছে, সেচের জন্য নিম্নলিখিতগুলির মধ্যে সব থেকে বেশি জল ব্যবহৃত হয়। অলরাইট, চলো আজকে আমরা এখানেই শেষ করছি সেশনটি। কেমন লাগলো সেশনটি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি TWS একাডেমি এবং দ্য ওয়ে অফ সলিউশনের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবে না। দিস ইজ আরাবুল রহমান। এতক্ষণ পর্যন্ত তোমাদের সঙ্গে ছিলাম আমি জিকে জিএস এর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে। প্রশ্নগুলো কেমন ছিল এটাও জানাতে ভুলবে না। ভালো থাকবে সকলে, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা বাই।